হ্যালো বন্ধুরা, সম্প্রতি আমি একটা দারুণ মাথা ঘুরিয়ে দেওয়া সাউথ ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার মুভি দেখেছি যার নাম কালিদাস 2। এই মুভির আইএমডিবি রেটিং 7.8 আউট অফ 10। এই গল্পে এমনভাবে ইনভেস্টিগেশন দেখানো হয়েছে যে পরের মুহূর্তে কি হবে সেটা একদমই আন্দাজ করা যায় না। আর কিছুক্ষণ পরপরই এমন সব ভয়ঙ্কর টুইস্ট আসে যে আপনি বারবার ভাবতে বাধ্য হবেন এই লোকটাই কিলার, না ওই লোকটা। কিন্তু শেষের দিকে যখন আসল কিলারের পরিচয় সামনে আসে তখন সত্যিই বিশ্বাস করতে কষ্ট হবে যে এত বড় অপরাধটা এই মানুষটাই করেছে। তাই ক্লাইম্যাক্স মিস না করতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্রত্যেকটি ভিডিও বানানোর পেছনে যে কষ্ট থাকে তার সার্থক হবে শুধুমাত্র আপনার একটি লাইকে। তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ডুব দিই আজকের রহস্যের অন্তরালে। গল্প শুরু হয় 7 বছর আগে চেন্নাই হাইকোর্ট থেকে, যেখানে নটরাজ নামে একজন বড় লয়ার একটি কেস লড়ছিল। সব প্রমাণ তার পক্ষে তুলে ধরার পর আদালত সেই অভিযুক্ত মানুষটিকে সম্পূর্ণ নির্দোষ বলে মুক্তি দেয়, অর্থাৎ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়। এরপর বর্তমান সময়ে আমরা মুভির হিরো কালিদাসকে দেখি। সে কোথাও যাচ্ছিল, তখনই একটা মহিলা ফোন করে সাহায্য চাইতে থাকে। সে বলে, স্যার তাড়াতাড়ি এসে আমাকে বাঁচান, না হলে এরা আমাকে মেরে ফেলবে। কালিদাস দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে আগে থেকেই কিছু লোক উপস্থিত ছিল। তাদেরকে দেখে সে মারামারি শুরু করে, কিন্তু তারা তাকে মারধর করে আহত করে পালিয়ে যায়। এরপর কালিদাস ওইসব কিছু উপেক্ষা করে বাড়ির ভেতরে গিয়ে মহিলাটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবাক করার মতো বিষয়, মহিলাটি ততক্ষণে মারা গেছে। তাকে বাঁচাতে না পেরে কালিদাস খুব হতাশ হয়ে পড়ে। এর পরের দৃশ্যে একটা বড় অ্যাপার্টমেন্ট দেখানো হয়, যেখানে গোকুল নামে একজন তার স্ত্রী আর তার 3 বছরের মেয়ে মিত্রাকে নিয়ে থাকে। তাদের ফ্ল্যাটের সামনে স্টিফেন নামে একজন থাকে, যে সবসময় গোকুলের পরিবারকে নজরে রাখে। পরের দিন মিত্রা অ্যাপার্টমেন্টের গার্ডেনে তার খেলনা কুকুর নিয়ে খেলছিল। তার কুকুর খুব পছন্দ, আর স্টিফেনের কাছেও একটা ছোট পাপ্পি ছিল। হাঁটতে হাঁটতে মিত্রা স্টিফেনের কাছে চলে আসে। এটা লক্ষ্য করে স্টিফেন ইচ্ছা করে তার পাপ্পিটাকে নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যেতে থাকে, আর পাপ্পিকে দেখে মিত্রাও তার পিছু নেয়। স্টিফেন লিফটে উঠে দরজা খোলা রেখে দেয় যেন মিত্রা ভেতরে ঢুকে। ঠিক তখনই গোকুল এসে মেয়েকে খুঁজে পেয়ে তাকে নিয়ে যায়, আর গোকুলকে দেখে স্টিফেন সেখান থেকে সরে পড়ে। একই অ্যাপার্টমেন্টে একজন লেডি সেক্রেটারিও থাকে, যার একটি টিনেজ মেয়ে আছে। ডিভোর্স হওয়ার পর সেই মেয়েকে নিয়ে সেখানেই থাকে। নতুন বছর আসার কারণে সে বিভিন্ন প্রোগ্রাম, ডান্স ইত্যাদির প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে স্টিফেনকে কেউ ফোন করে বলে, আমি বের হচ্ছি, তুমিও তাড়াতাড়ি বের হও। এখানেই জানা যায় স্টিফেন আসলে একজন লয়ার। সে কোর্টে গিয়ে বিশেষ করে একজন মানুষকে লক্ষ্য করে। কিছুক্ষণ পর কালিদাসও একটা কেসের কারণে ওই কোর্টে আসে এবং তার কনস্টেবল পান্ডিয়ান নামের এক গুন্ডা টাইপের লোককে দেখে সন্দেহ করে যে এখানে কিছু একটা হতে যাচ্ছে। এরপর স্টিফেন যে লোকটাকে লক্ষ্য করছিল, সে কোর্ট থেকে বের হওয়ার সময় পান্ডিয়ান তাকে অপহরণ করে। রাতে স্টিফেন নিজের গাড়ি নিয়ে একটি নির্জন জায়গায় যায়, আর অবাক করার মতো বিষয়, তার গাড়ির ডিকিতে ওই লোকটাই ছিল। সেখানে নিয়ে গিয়ে স্টিফেন তাকে মারধর করতে থাকে। লোকটাও কম নয়, হাত মুখ বাঁধা থাকলেও সে জোরালো ভাবে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত স্টিফেন অনেক কষ্টে তাকে মেরে ফেলে। পরের দিন সকালে কালিদাস সেই মৃতদেহের খবর পেয়ে তদন্ত করতে আসে। তখনই স্টিফেন কালিদাসকে ফোন করে। আসলে কালিদাস এবং তার স্ত্রীর ডিভোর্স হতে যাচ্ছে, সেই সম্পর্কিত কিছু কাগজে সিগনেচার দরকার ছিল। কালিদাস তাকে ঠিকানা দেয় আর স্টিফেনকে বলে, তুমি এখানে চলে আসো, আমি স্বাক্ষর করে দেব। স্টিফেনের কথাবার্তা আমরা বুঝতে পারি যে সিনেমার শুরুতে যে নটরাজকে আমরা দেখেছি, স্টিফেন তারই জুনিয়র লয়ার। যাই হোক, কিছুক্ষণ পর স্টিফেন সেখানে গিয়ে কালিদাসের সিগনেচার নিয়ে নেয়। এখানে আসার পেছনে স্টিফেনের আরেকটা উদ্দেশ্যও ছিল। সে দেখতে চেয়েছিল পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে কিনা, কিন্তু সে কোনো প্রমাণই রেখে যায়নি। এরপর কালিদাস মৃত লোকটির লোকদের বকাঝকা করে বলে, কোর্টের ভেতর তোমাদের লোককে মেরে নিয়ে গেল আর তোমরা কিছুই করতে পারলে না। সব দোষ পুলিশকে দিও না, তোমাদেরও দায়িত্ব ছিল। এরপর স্টিফেন আবার তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সেখানে প্রসন্না নামে একজন ডাক্তারকে দেখানো হয়, যে খুবই রাগী স্বভাবের, সবসময় সবার উপর চিৎকার করে।
এরপর 31শে ডিসেম্বর রাতে অ্যাপার্টমেন্টে জোর কদমে নিউ ইয়ার প্রোগ্রাম শুরু হয়। সবাই তখন নিজের নিজের আনন্দে ব্যস্ত থাকে, কিন্তু স্টিফেন শুধু মিত্রার দিকে নজর রাখছিল। ছোট মিত্রা পাপ্পিটাকে দেখে স্টিফেনের পেছনে পেছনে যেতে যেতে হয়তো তার অ্যাপার্টমেন্টের ভেতরেও ঢুকে পড়ে। অনেকক্ষণ পরে মিত্রার মায়ের হঠাৎ মনে পড়ে মেয়ের কথা। তখন সে মিত্রাকে খুঁজতে শুরু করে। মিত্রাকে কোথাও খুঁজে না পেয়ে আরও কিছু মানুষ জড়ো হয়ে তাকে খুঁজতে থাকে। তখন সেই সেক্রেটারি দ্রুত পুলিশকে খবর দেয়। স্বাভাবিকভাবেই কালিদাস ঘটনাস্থলে আসে। কালিদাস 3 জন কনস্টেবলের সাথে এসে গোকুল আর তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আপনারা চিন্তা করবেন না, ছোট্ট বাচ্চা কোথাও চলে গেছে বা কোথাও লুকিয়ে আছে। একই সাথে সে তার কনস্টেবলদের নির্দেশ দেয় আশেপাশের ড্রেনেজ চেক করতে, হয়তো সেখানে আটকে আছে। আরেকজনকে বলে অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ দেখতে, হয়তো মেয়েটা বাইরে বেরিয়ে গেছে। কিন্তু সব দিক থেকে খুঁজেও মিত্রার কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর 2 জন কনস্টেবল অ্যাপার্টমেন্টের ব্যাচেলারদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের ফ্ল্যাটে তল্লাশি নেয়, কিন্তু কোনো লাভই হয় না। এই সময় হেড কনস্টেবল স্টিফেনের ফ্ল্যাটেও যায়। সে স্টিফেনকে আগে থেকেই চিনত, তাই জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? স্টিফেন বলে যে সে এখানেই থাকে। এইভাবে একটু কথাবার্তা বলে কনস্টেবল সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর কালিদাস গোকুলের ফ্ল্যাটে আসে, যেখানে আগেই ডাক্তার প্রসন্না বসেছিল। সে কালিদাসকে অনেক কথা শোনাতে থাকে। তোমাদের দ্বারা কোনো কাজ হয় না, একটা ছোট বাচ্চাকে খুঁজে বের করতে পারলে না? আমার মনে হয় তোমাদের দিয়ে এই কাজ হবে না, আমি ডিএসপি স্যারের সাথে কথা বলবো। এরপর কালিদাস অ্যাপার্টমেন্টের সেক্রেটারিকে বলে সে ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলতে চায়, হয়তো তারা মিত্রাকে শেষবার দেখেছে। সেক্রেটারি বলে সে ব্যবস্থা করে দেবে। অন্যদিকে বৈষ্ণবী নামে একজন এসিপিকে দেখানো হয়, যাকে তার হায়ার অফিসার ফোন করে এই কেসটা হ্যান্ডেল করতে বলে। ওখানে কালিদাস আছে, তোমরা 2 জন মিলে কেসটার সমাধান করো। বৈষ্ণবী দ্রুত অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এদিকে কালিদাস সব বাচ্চাদের এক জায়গায় জড়ো করে জিজ্ঞাসা করতে থাকে মিত্রাকে শেষে কে দেখেছিল, সে কার সাথে গিয়েছিল। ঠিক তখনই বৈষ্ণবী এসে তাকে হালকা বকাঝকা করে। রাত 12:30 বাজে আর তুমি বাচ্চাদের জাগিয়ে জিজ্ঞাসাবাদ করছো? ওদের বাসায় পাঠাও, সকালে কথা বলবে। পরে কালিদাস তাকে পুরো কেসের ডিটেলস বোঝায়। বৈষ্ণবী আবারও বলে, তোমার টিম কম, আরও লোক ডাকতে পারতে। কালিদাস জানায়, ম্যাডাম, নিউ ইয়ার বলে অনেক পুলিশ অন্য জায়গায় ডিউটিতে আছে। বৈষ্ণবী তার হায়ার অফিসারকে ফোন করে আরও ফোর্স চালিয়ে উল্টা বকা খায়। একটা ছোট্ট বাচ্চার জন্য কি পুরো ব্যাটালিয়ন দিয়ে দেবো? যা আছে তাই দিয়ে কাজ চালাও। এরপর সব পুলিশ মিলে অ্যাপার্টমেন্টের প্রতিটা কোণা খুঁজতে থাকে। বৈষ্ণবীর সাহায্যের জন্য কিছু স্বেচ্ছাসেবকও জড়ো করে। অনেক খোঁজাখুঁজির পর একজন লোক ঝোপের মধ্যে কিছু দেখে পুলিশকে ডাকে। সেখানে গিয়ে দেখা যায় স্টিফেনের যে পাপ্পিটা ছিল সেটা মারা গেছে, আর তার গলায় সেই একই দড়ি বাঁধা যা মিত্রা তার খেলনা কুকুরের সাথে ব্যবহার করছিল। বৈষ্ণবী তখন কালিদাসকে বলে, এই মৃত কুকুরটা কার সেটা খুঁজে বের করো, হয়তো তারাই মিত্রার ব্যাপারে কিছু জানে। এরপর কালিদাস সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে, এই অ্যাপার্টমেন্টে এমন কেউ আছে কি যে কুকুর সম্পর্কে ভালো জানে? গার্ড একজনের কথা বলে যার নিজেরও কুকুর আছে এবং সে প্রায় সব কুকুর সম্পর্কে জানে। কার কাছে কোন ব্রিডের কুকুর আছে সবই তার জানা। তখন পুলিশ সেই লোকের কাছে গিয়ে মৃত কুকুরের ছবি দেখালে সে একটি ফ্ল্যাট নম্বর বলে। সে নাকি এরকম একটা কুকুর ওই ফ্ল্যাটে দেখেছিল। পুলিশ সেই ফ্ল্যাটে গিয়ে দেখে দরজা তালাবদ্ধ, কিন্তু কালিদাস বুঝতে পারে ভেতর থেকে শব্দ আসছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে কয়েকজন ছেলে সেখানে বসে গাঁজা খাচ্ছে। ওই ছেলেগুলো পুরোপুরি নেশার ঘরে ছিল এবং একই অ্যাপার্টমেন্টের ভেতরে নেশার জিনিসও চাষ করছিল। ফ্ল্যাট তল্লাশি করে অবাক করার মতো বিষয় দেখে তাদের কুকুর তো তাদের কাছেই ছিল। ঠিক তখনই একজন পুলিশ যে সিসিটিভি ফুটেজ চেক করছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে কালিদাসকে জানায়, মারা যাওয়া কুকুরটা স্টিফেন নামের এক লোকের কাছেও ছিল। এটা শুনে কালিদাস কনস্টেবলকে জিজ্ঞাসা করে, তুমি কি স্টিফেনকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করনি? কনস্টেবল বলে, স্যার, সে তো নটরাজ স্যারের জুনিয়র, তাই একটু জিজ্ঞেস করেছি, বেশি কিছু না। এটা শুনে বৈষ্ণবী তাকে বকাঝকা করে, তোমরা ঠিকমতো ডিউটিও করতে জানো না, যতক্ষণ না কেস সলভ হচ্ছে সবাই সন্দেহভাজন। এরপর তারা দ্রুত স্টিফেনের ফ্ল্যাটে যায়, কিন্তু সে তখন সেখানে ছিল না। জানা যায় সে চার্চে গেছে। বৈষ্ণবী আর কালিদাস দ্রুত চার্চে পৌঁছে যায়।
কিন্তু ঠিক তখনই কুমার নামে একজন পুলিশ স্টিফেনকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। এটা দেখে বৈষ্ণবী আর কালিদাস গাড়ি থামিয়ে বলে, স্টিফেনকে আমাদের কাছে হস্তান্তর করো। প্রথমে কুমার রাজি হচ্ছিল না, কারণ সে অন্য একটি কেসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে হায়ার অফিসারের নির্দেশে সে স্টিফেনকে বৈষ্ণবীর হাতে তুলে দেয়। এরপর বৈষ্ণবী স্টিফেনকে অনেক প্রশ্ন করে, কিন্তু সে একদম চুপ থাকে, মুখ খোলে না। ঠিক তখনই অ্যাপার্টমেন্টের সেক্রেটারি পুলিশকে ডেকে বলে, স্যার তাড়াতাড়ি বাইরে আসুন। পুলিশ সেখানে গিয়ে যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। অ্যাপার্টমেন্টের কাছেই একটি ছোট্ট ব্যাগের মধ্যে মিত্রার লাশ পাওয়া গেছে। এটা দেখে তার বাবা মা ভেঙে পড়ে কান্নায়। অন্যদিকে স্টিফেনের কাছে মিত্রার একটি পুতুল ছিল, যেটা সে দূরে ফেলে দেয়। এরপর পুলিশ স্টিফেনকে মারধর করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ঠিক তখনই অ্যাডভোকেট নটরাজ সেখানে এসে বলে, আপনাদের নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে। স্টিফেন আমার জুনিয়র, এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। বৈষ্ণবী বলে, এই কেসে স্টিফেনই প্রথম সন্দেহভাজন, তাই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। নটরাজ জবাব দেয়, তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? না থাকলে কিভাবে তাকে সন্দেহভাজন বলছেন? এখানেই জানা যায় 7 বছর আগে নটরাজ যে কেসটা জিতেছিল সেটা আসলে স্টিফেনেরই কেস ছিল। একটা ছোট মেয়েকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু নটরাজ তাকে বাঁচিয়ে দেয়। এরপর স্টিফেন LLB পড়াশোনা করে নিজে লয়ার হয়ে যায়। বৈষ্ণবী এই পুরনো কেসের কথা তুলে ধরলে নটরাজ বলে, সেই কেসে তো সে নির্দোষ প্রমাণিত হয়েছে, এখনকার কেস নিয়ে কথা বলুন, কোনো প্রমাণ থাকলে কোর্টে দিন। এরপর নটরাজ স্টিফেনকে সঙ্গে নিয়ে চলে যায়। পরের দিন বৈষ্ণবী SI কুমারকে ডেকে স্টিফেনের উপর নজর রাখতে বলে। এদিকে কালিদাস মিত্রার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসে। রিপোর্টে দেখা যায় তার উপর কোনো নির্যাতন হয়নি, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। কালিদাস বলে, ম্যাডাম আমার মনে হয় না এটা স্টিফেনের কাজ, আমি তাকে ভালো করেই চিনি। কিন্তু বৈষ্ণবী এখনো তাকে সন্দেহ করে। সে তার হায়ার অফিসারের সাথে বিষয়টা আলোচনা করলে তিনি বলেন, স্টিফেনের পিছনে না পড়ে কেসের দিকে মন দাও, আবার তাকে গ্রেফতার করলে আমাকেই জবাব দিতে হবে। এরপর বাইরে এসে কালিদাস আর বৈষ্ণবী এই বিষয় নিয়েই আলোচনা করতে থাকে। বৈষ্ণবী বলে, তোমরা কেন স্টিফেনকে বাঁচানোর চেষ্টা করছো আমি বুঝতে পারছি না। কালিদাস শান্তভাবে বলে, কেউই তাকে বাঁচাচ্ছে না, আমরা শুধু নিয়ম মেনে কাজ করছি। ঠিক তখনই অ্যাপার্টমেন্টের সেই সেক্রেটারি তাদের সাথে কথা বলতে আসে, কিন্তু হঠাৎ একটা ফোন পেয়ে সে পাশে গিয়ে কথা বলতে শুরু করে। পরে কালিদাস তাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম কোনো সমস্যা আছে? তখন সে ভয়ে ভয়ে বলে, স্যার সেখানে থাকতে আমার খুব ভয় লাগছে, আমারও একটা মেয়ে আছে, আর স্টিফেন এখনো খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। কালিদাস আর বৈষ্ণবী তাকে শান্ত করে বোঝাতে থাকে, আপনি চিন্তা করবেন না। তখন সে জানায় আসলে সে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছে। সেই রাতে তার মেয়ে মিত্রাকে দেখেছিল, অর্থাৎ মিত্রা আর স্টিফেন লিফটে একসাথে ছিল। এই কথার মাঝেই আবার তার ফোন আসে আর সে ভেঙে পড়ে কান্নায়। জানা যায় ওই সেক্রেটারি মেয়ের এক বান্ধবী সুইমিং পুলে ডুবে মারা গেছে। এই খবর শুনে কালিদাস আর বৈষ্ণবী তাকে নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে যায়, কিন্তু সেখানে বাসিন্দারা পুলিশকে ঢুকতে দেয় না। বিশেষ করে প্রাসান্না নামে সে ডাক্তার রেগে গিয়ে বলে, তোমাদের গাফিলতির জন্য আরেকটা মেয়ের জীবন চলে গেল। সেক্রেটারি মেয়েটার লাশের কাছে গিয়ে ভেঙে পড়ে কান্নায়। তখন কালিদাস গোকুলকে বাইরে ডেকে বলে, তুমি ওদের বোঝাও, ওরা যদি সহযোগিতা না করে তাহলে এই কেস কিভাবে সলভ হবে। অন্যদিকে বৈষ্ণবী কুমারকে ফোন করে স্টিফেনের খোঁজ নেয়। তখন স্টিফেন একটা থিয়েটারে বসে সিনেমা দেখছিল আর কুমার তাকে নজর রাখছিল। কিছুক্ষণ পর স্টিফেন হঠাৎ থিয়েটার থেকে বেরিয়ে যায়। কুমার অবাক হয়ে ভাবে, হঠাৎ কেন বেরিয়ে গেল। ঠিক তখনই থিয়েটারের ভেতর থেকে লোকজন চিৎকার করে বাইরে দৌড়াতে থাকে। কুমারের সন্দেহ হয়, সে আবার ভেতরে গিয়ে দেখে সেখানে একজন লোকের লাশ পড়ে আছে। এদিকে স্টিফেন একটি ব্রিজের কাছে গিয়ে সম্ভবত হত্যার অস্ত্রটা পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর কালিদাস থিয়েটারে এসে কুমারের কাছ থেকে সব শুনে বুঝতে পারে স্টিফেন দূরে বসেছিল আর খুনটা হয়েছে অন্য জায়গায়, মানে তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। একই সময় বৈষ্ণবী আবার স্টিফেনকে হেফাজতে নেয়। পুলিশ যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন আশেপাশের মানুষ তাকে গালাগালি দিতে থাকে। বিষয়টা হায়ার অফিসারের কানে গেলে তিনি বৈষ্ণবীকে বকেন, যেটা করতে মানা করেছিলাম সেটাই করলে। বৈষ্ণবী বলে, স্যার আমি প্রমাণ করেই দেখাবো। কিন্তু স্টিফেনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় স্টিফেনকে আবার ছেড়ে দিতে হয়। এদিকে কালিদাস বলে, ম্যাডাম আমার মনে হয় আমরা স্টিফেনের পেছনে সময় নষ্ট করছি, আমাদের কেসটা অন্যদিক দিয়ে ভাবতে হবে। কিন্তু বৈষ্ণবী জোর দিয়ে বলে, 7 বছর আগে স্টিফেন এক নাবালিকা মেয়ের উপর অত্যাচার করেছিল, সে জেলে গিয়েছিল, কিন্তু নটরাজের কারণে ছাড়া পেয়ে যায়। এখন ভাবো, যে অ্যাপার্টমেন্টে সে থাকে সেখানেই মিত্রা মারা গেল, আর সে মিত্রাকে ফলো করছিল। তখন কালিদাস বলে,
ম্যাডাম, যদি আমি প্রমাণ করতে পারি যে 7 বছর আগে স্টিফেন ওই অপরাধ করেনি, তাহলে কি আপনি তাকে সন্দেহ করা বন্ধ করবেন? বৈষ্ণবী রাজি হলে কালিদাস বলে সে পুরনো কেসের ডিটেলস বের করতে সাহায্য করবে। পরের দিন কালিদাস নাটরাজের সাথে দেখা করে সেই পুরনো কেসের তথ্য চায়। যদিও নাবালিকা ভিকটিমের তথ্য দেওয়া নিয়ম বিরুদ্ধে, তবুও স্টিফেনকে বাঁচানোর উদ্দেশ্যে নাটরাজ তাকে কিছু তথ্য দেয়। এরপর কালিদাস আর বৈষ্ণবী গোকুলের স্ত্রীর কাছে যায়, আর সেখানেই চমকে যাওয়ার মতো সত্য সামনে আসে। 7 বছর আগে স্টিফেনের ছাড়া পাওয়ার পেছনে গোকুলের স্ত্রীরই ভূমিকা ছিল। তার সাক্ষ্যের কারণেই স্টিফেন মুক্তি পেয়েছিল। তখন গোকুলের স্ত্রী সব ঘটনা খুলে বলে। অনেক বছর আগে তার এবং স্টিফেনের সম্পর্ক ছিল। তখন তারা কলেজে পড়তো, তাদের সম্পর্ক ভালোই চলছিল। লুকিয়ে দেখা করা, ভবিষ্যতের পরিকল্পনা সবই চলছিল। এক রাতে গোকুলের স্ত্রী লুকিয়ে স্টিফেনকে একটি উপহার দিতে চায়, কিন্তু তখনই সে দেখে কিছু লোক স্টিফেনকে মারধর করে থানায় নিয়ে যাচ্ছে। অভিযোগ ছিল সে একটা ছোট্ট মেয়ের উপর অত্যাচার করেছে। গোকুলের স্ত্রীর বিশ্বাস ছিল স্টিফেন এটা করেনি। সে কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে চেয়েছিল, কিন্তু তখন তার বয়স মাত্র 17 হওয়ায় পরিবার তাকে যেতে দেয়নি। পরে তারা শহর ছেড়ে চলে যায়, কিন্তু কিছুদিন পর পান্ডিয়ান নামে একজন তাকে যোগাযোগ করে স্টিফেনের ব্যাপারে জানায়। এরপর নাটরাজ স্যারের সাহায্যে সেই কোর্টে গিয়ে সাক্ষ্য দিলে স্টিফেন মুক্তি পায়। আর শেষে গোকুলের স্ত্রী বলে, স্যার, আমার বিশ্বাস স্টিফেন মিত্রার সাথে কিছুই করেনি। সে দৃঢ়ভাবে বলে, এটা আমার পুরো বিশ্বাস। আসলে সে জানতই না যে স্টিফেন একই অ্যাপার্টমেন্টে থাকে। স্টিফেন শুধু তাকে দেখার জন্যই সেখানে ফ্ল্যাট নিয়েছিল। সেদিন রাতেই কালিদাস আর বৈষ্ণবী পান্ডিয়ানের কাছে যায় স্টিফেন সম্পর্কে জানার জন্য। পান্ডিয়ান তাকে আরও কিছু চমকে দেওয়ার সত্য জানাতে শুরু করে, আর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে 3 জন লোককে দেখানো হয়, যাদের মধ্যে 2 জনকে স্টিফেন আগেই মেরে ফেলেছে। এক রাতে ওই 3 জন মদ খেয়ে নেশার ঘোরে এক জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিল। তখন সেখান দিয়ে একটি নাবালিকা মেয়ে যাচ্ছিল। তারা মাতাল অবস্থায় মেয়েটির উপর অত্যাচার শুরু করে। ঠিক তখনই গোকুলের স্ত্রী স্টিফেনকে গিফট দিতে যাচ্ছিল, আর স্টিফেনও সেই পথ দিয়ে যাচ্ছিল। মেয়েটিকে দেখে সে সাহায্য করতে গেলে এলাকার লোকজন ভুল বুঝে এবং তাকেই পুলিশের হাতে তুলে দেয়। পান্ডিয়ান তখন একই জেলে ছিল, আর সেখানেই তার সাথে স্টিফেনের ভালো বন্ধুত্ব হয়। পরে অ্যাডভোকেট নাটরাজ কেসটা স্টাডি করে স্টিফেনকে মুক্ত করে। বর্তমান সময়ে বৈষ্ণবী পান্ডিয়ানকে জিজ্ঞাসা করে, তাহলে ওই 2 জনকে কে মেরেছে? কিন্তু পান্ডিয়ান সরাসরি উত্তর দেয় না, শুধু বলে ওরা যা পাপ করেছে তার শাস্তি পেয়েছে। এরপর এসআই কুমার এসে জানায় স্টিফেন এখন একটা চার্চে আছে এবং মনে হচ্ছে সে কাউকে ফলো করছে। কালিদাস আর বৈষ্ণবী দ্রুত সেখানে যায়। আসলে স্টিফেন সেই তৃতীয় লোকটাকেই অনুসরণ করছিল, যে কয়েক বছর আগে ওই অপরাধে জড়িত ছিল। ঠিক তখনই কিছু সময়ের জন্য চার্চের লাইট বন্ধ হয়ে যায়, আর আবার চলে উঠলে দেখা যায় সেই গুন্ডা লোকটা উধাও, মানে পান্ডিয়ানদের দল এখানে এসে তাকে অপহরণ করে নিয়ে গেছে। স্টিফেন সেখান থেকে বের হতে গেলে কালিদাস তাকে থামায়, কিন্তু স্টিফেন তার সাথে মারামারি শুরু করে। অনেক কষ্টে কালিদাস তাকে নিয়ন্ত্রণে এনে বোঝায়, নাটরাজ স্যার তোমাকে নতুন জীবন দিয়েছেন, তুমি কি আবার সেটা নষ্ট করতে চাও? বৈষ্ণবী তো তোমাকে ধরার জন্যই বসে আছে। তখন স্টিফেন সেদিন রাতের ঘটনা খুলে বলে। সে জানায় সবাই যখন পার্টিতে ব্যস্ত ছিল তখন মিত্রা তার ফ্ল্যাটে আসে। তাকে দেখে স্টিফেন খুশি হয়ে তার পাপ্পিটা মিত্রাকে দিয়ে দেয়। এরপর কি হয়েছিল সেটা সে আর জানে না। যখন সবাই মিলে মিত্রাকে খুঁজছিল তখন সেও খুঁজছিল, আর তখনই সে মিত্রার খেলনা খুঁজে পায়। সেই খেলনার পাশে একটা হাল্কের মাস্কও ছিল। বর্তমান সময়ে কালিদাস আর বৈষ্ণবী আবার অ্যাপার্টমেন্টে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখা যায় পার্টির রাতে ডাক্তার প্রসন্না হাল্কের মাস্ক পরেছিল। তখনই কালিদাস সিকিউরিটি গার্ডকে ফোন করে জিজ্ঞাসা করে, ডাক্তার প্রসন্না কি এখন অ্যাপার্টমেন্টে আছে? গার্ড বলে, হ্যাঁ স্যার আছে। কিন্তু ফোন কেটে দেওয়ার পর সেই গার্ডই আবার ডাক্তার প্রসন্নাকে ফোন করে জানায়, স্যার পুলিশ আপনাকে নিয়ে জিজ্ঞাসা করছে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর কালিদাস আর বৈষ্ণবী অ্যাপার্টমেন্টে পৌঁছালে তাদের চোখের সামনে প্রসন্না ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কেউই বুঝতে পারে না কেন সে এমন করলো। অন্যদিকে জানা যায় পান্ডিয়ান সেই তৃতীয় লোকটাকেও মেরে ফেলেছে। এরপর আমরা দেখি স্টিফেন ফ্ল্যাটে গিয়ে কুকুরের সেই খেলনাটা হাতে পায়। সেটা নিচে পড়তেই ভেতর থেকে কিছু শব্দ শোনা যায়। ওটার ভেতরে একটা রেকর্ডিং ডিভাইস ছিল, যেখানে সে রাতের পুরো ঘটনা রেকর্ড হয়েছিল।
এদিকে কালিদাস আর বৈষ্ণবী কেসটা নিয়ে আলোচনা করতে থাকে, আর তখন কালিদাসের মনে পড়ে সেক্রেটারির কিছু কথা। সেদিন সে কিছু বলতে এসেছিল, কিন্তু শুধু বলেছিল তার মেয়ে স্টিফেন আর মিত্রাকে লিফটে দেখেছে। অথচ স্টিফেন বলেছিল মিত্রা নিজে থেকেই পাপ্পির পেছনে পেছনে তার ফ্ল্যাটে এসেছিল। এই অসামঞ্জস্য দেখে কালিদাসের সন্দেহ হয় যে সেক্রেটারি হয়তো কিছু লুকাচ্ছে। কালিদাস দ্রুত ঋতুর ঠিকানা বের করে তার ফার্ম হাউসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে বলে, ম্যাডাম, এখন সত্যটা বলে দিন, আপনি ধরা পড়ে গেছেন। ঋতু বুঝতে পারে আর লুকানোর উপায় নেই, তাই সব খুলে বলতে শুরু করে। সে জানায় পার্টির সময় তার মেয়ে প্রিয়া আর তার বান্ধবী ছাদে ছবি তুলতে গিয়েছিল। সেখানে এক মাতাল লোক ছিল যে নিজের কুকুর নিয়ে এসে মেয়েদের ভয় দেখাচ্ছিল। ভয় পেয়ে তারা নিচে নেমে এসে প্রিয়া তার মাকে সবকিছু জানায়। ঠিক তখনই মিত্রা স্টিফেনের কুকুরটাকে নিয়ে যাচ্ছিল। ঋতু ভুল করে ভাবে এটাই সেই কুকুর যেটা তার মেয়েকে ভয় দেখিয়েছে। রাগের মাথায় সে কুকুরটাকে নিয়ে ছাদে উঠে যায়। তখন মিত্রা তার বান্ধবীর হাতে ছিল, আর ঋতুর রাগেই কুকুরটাকে নিচে ফেলে দেয়। কিন্তু কুকুরের দড়িটা মিত্রার হাতেও ছিল, তাই টান লেগে সেও নিচে পড়ে যায়। এতে কুকুর আর মিত্রা দুজনেই মারা যায়। এই ঘটনায় প্রিয়া ভয় পেয়ে যায় আর ঋতুও ভেঙে পড়ে। কিন্তু মেয়েকে বাঁচানোর জন্য সে তাকে চুপ থাকতে বলে এবং সব সামলানোর দায়িত্ব নেয়। নিজের অপরাধ ঢাকতে সে সব প্রমাণ স্টিফেনের দিকে ঘুরিয়ে দেয়, যাতে পুলিশ তাকে সন্দেহ করে। সব শোনার পর কালিদাস বলে, চলুন, আপনাকে থানায় যেতে হবে। ঋতু রাজি হয়ে বলে, ঠিক আছে স্যার, কিন্তু 5 মিনিট সময় দিন, আমি মেয়ের সাথে দেখা করে আসি। এই বলে সে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মেয়ে প্রিয়া তখন ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ ঋতু নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। কালিদাস বাইরে থেকে সব দেখে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই ঋতু পুড়ে মারা যায়। এরপর কালিদাস প্রিয়াকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যেতে থাকে। বন্ধুরা, এখানে মনে হতে পারে কেস শেষ, ঋতুই অপরাধী, কিন্তু ঠিক তখনই আসে আসল বড় টুইস্ট। স্টিফেনকে দেখা যায় সে কোথাও বন্দী অবস্থায় আছে, মাথায় আঘাত পেয়েছে। তবু সে কালিদাসকে ফোন করে এক চমকে দেওয়া সত্য জানায়। সেই কথা শুনে কালিদাস হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। তারও যেন মাথা ঘুরে যায়, কারণ আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। আসলে ঘটনাটা ছিল এমন, স্টিফেন যখন তার সব জিনিসপত্র গুছিয়ে সে ফ্ল্যাট ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই কুকুরের একটি খেলনা নিচে পড়ে যায় এবং সেখান থেকে শব্দ আসতে থাকে। সেই রেকর্ডিংয়ে ছোট মিত্রার কণ্ঠ শোনা যায়, দিদি, এটা খুব সুন্দর কুকুর, এটাকে নিচে ফেলো না। আরেক মেয়ে প্রিয়া বলছিল, না, এটা আমাকে খুব ভয় পাইয়েছে, আমি এটাকে মেরে ফেলবো। তখন স্টিফেন বুঝতে পারে এই কণ্ঠ সে আগে শুনেছে, কারণ একবার প্রিয়া তার সাথে ধাক্কা খেয়ে সরি ভাইয়া বলেছিল। খেলনা সে রেকর্ডিং শুনে সে প্রিয়ার কণ্ঠ চিনে ফেলে। আসলে প্রিয়া আর তার বন্ধুরা নিচে নেমে এসেছিল। তারা ওই কুকুর নেশাখোর লোকটির উপর খুব রাগান্বিত ছিল। ঠিক তখনই মিত্রা স্টিফেনের পাপ্পিটাকে নিয়ে যাচ্ছিল। প্রিয়া ভেবে নেয় এটাই সেই কুকুর যেটা তাকে ভয় দেখিয়েছে, তাই সেই কুকুরটিকে তুলে নিয়ে মিত্রা সহ ছাদে যায়। সেখানে প্রিয়ার বান্ধবী মিত্রাকে ধরেছিল, আর প্রিয়া কুকুরটিকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। কিন্তু কুকুরটার দড়ি মিত্রার হাতেও ছিল, ফলে টান লেগে সেও নিচে পড়ে যায়। এই ঘটনা দেখে প্রিয়া আর তার বন্ধু ভয় পেয়ে যায়। তারা নিচে নামার সময় ডাক্তার প্রসন্নার সাথে দেখা হয়। সে তার মুখোশ খুলে তাদের খেলতে দেয়। এরপর তারা নিচে গিয়ে দেখে কুকুর আর মিত্রা দুজনেই মারা গেছে। তারা কুকুরের লাশ ঝোপে ফেলে দেয়, আর সেই মুখোশটাও সেখানে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর সেক্রেটারি ঋতু ফ্ল্যাটে এসে মিত্রার মৃতদেহ দেখে অবাক হয়ে যায়। তার মেয়ে প্রিয়া কান্না করতে করতে বলে, মা, অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও। ঋতু কিছুই বুঝে উঠতে পারে না, সে ভেঙে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে বাঁচানোর জন্য পরদিন মিত্রার লাশ একটা ব্যাগে ভরে অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে আসে। পরের দিন সবাই যখন সেই ব্যাগের ভেতর মিত্রার লাশ দেখে, সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কয়েকদিন পর এই অপরাধ বোধ ঋতুকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে। তাই একদিন সে কালিদাসকে সত্য বলার জন্য যায়, কিন্তু ঠিক তখনই আরেকটা ঘটনা ঘটে। প্রিয়া তার নিজের বান্ধবীকে সুইমিং পুলে ঠেলে মেরে ফেলে, কারণ সে ভয় পেয়েছিল এবং হয়তো পুলিশকে সব বলে দেবে। এই খবর শুনে ঋতু আরও ভেঙে পড়ে, তার মেয়ে দুইজনকে মেরে ফেলেছে। এরপর এক রাতে ডাক্তার প্রসন্না তাদের উপর সন্দেহ করে এবং বলে যে সে সব সত্য পুলিশকে জানাবে। তখনই প্রিয়া তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে প্রসন্নার মৃত্যু হয়। এদিকে স্টিফেন যখন খেলনার রেকর্ডিং থেকে সব সত্য জেনে যায়, তখন সে সেই খেলনা নিয়ে প্রিয়ার ফার্ম হাউসে যায়। সে প্রিয়ার মায়ের খোঁজ করলে প্রিয়ার সন্দেহ হয়।
খেলনাটা দেখে সে বুঝে যায় স্টিফেন সব জেনে গেছে। তাই সে মিথ্যা বলে মা বাগানে আছে এবং তাকে বাড়ির পেছনে নিয়ে যায়। হঠাৎ সে স্টিফেনের মাথায় আঘাত করে, পেপার স্প্রে মেরে তাকে একটি বড় বাক্সে বন্দি করে রেখে দেয়। এরপর সে পালিয়ে নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে কালিদাস সে ফার্ম হাউসে পৌঁছে ঋতুর সাথে কথা বলে আর ঋতুর সব দোষ নিজের উপর নিয়ে নেয়। তখনও কালিদাস সত্যটা জানতো না, তাই সে আসল অপরাধী প্রিয়াকে বাঁচিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু পরে যখন কালিদাস পুরো সত্য জানতে পারে তখনই সে প্রিয়ার দিকে তাকায়। ঠিক তখনই প্রিয়ার জ্ঞান ফেরে আর সে কালিদাসের দিকে তাকিয়ে হালকা হাসে। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। সত্যি বন্ধুরা, যা চোখে দেখা যায় বাস্তবে সবসময় তাই কিন্তু সত্য নয়। আসল খুনি ছিল অন্য কেউ আর সন্দেহের কারণে শাস্তি পাচ্ছিল অন্য কেউ। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।